হ্যালো স্টুডেন্ট, আমি তোমাদের এম স্যার তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমরা একটা বিষয় নিয়ে অনেকেই দুশ্চিন্তার মধ্যে আছো এবং অনেক জল্পনা চলছে এই বিষয়টা নিয়ে, এবং অনেকের মনেই কিন্তু এই একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে ভোটের পর যদি রাজ্য সরকার চেঞ্জ হয়ে যায় তাহলে কি তোমাদের এই প্যানেল বাতিল হয়ে যাবে, আবার কি কোনো আইনি জটিলতায় ঝুলে যাবে তোমাদের এতদিনের পরিশ্রম। তাছাড়া থার্ড এসএলএসটি কি আদৌ বেরোবে নাকি পুরোটাই ভোট ব্যাংকের রাজনীতি। আর তার থেকেও বড় প্রশ্ন যে ওয়েটিং লিস্ট থেকে চাকরি পাওয়ার আসল ফর্মুলাটা কি। তোমরা অনেকেই টেনশনে রাতে ঘুমোতে পারছো না যে নামের একটা ছোট্ট বানান ভুলের জন্য ভেরিফিকেশনে বাদ পড়ে যাবে না তো। আজ তোমাদের মনের সমস্ত ভয়ের অবসান ঘটাতে আমি নিয়ে এসেছি একদম অফিসিয়াল আপডেট, এবং একাদশ দ্বাদশের ভেরিফিকেশনের রিজেকশন লিস্ট থেকে শুরু করে মহা আন্দোলনের ভেতরের খবর সবটা আজ জলের মতো পরিষ্কার করে দেব। তাই ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চলো শুরু করা যাক, এবং এই প্যানেলের ভবিষ্যৎ কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে সেটাও কিন্তু তোমাদের সামনে তুলে ধরবো। তাছাড়া তোমাদের মধ্যে অনেকেই আছো যারা দাবি করেছো যে এই প্যানেল টিকে থাকবে না, পরবর্তীকালে কিন্তু এই প্যানেলটা বাতিল হয়ে যাবে, সেটাও কিন্তু আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। চলো শুরু করা যাক। প্রথমে আসি ভিডিও শুরুতে আমি একটা খুব গুরুত্বপূর্ণ কমেন্টের উত্তর দিতে চাই। সেটা হচ্ছে স্ক্রিনে দেখতে পাচ্ছ যে একজন কমেন্ট করেছে যে স্যার কাল নিউট্রিশনের কাউন্সেলিং হলে একটা ভিডিও করবেন, ওয়েটিং থেকে কিভাবে নেওয়া হবে। দেখো, শুধু নিউট্রিশন নয়, সমস্ত সাবজেক্টের ক্ষেত্রেই কিন্তু ওয়েটিং লিস্ট থেকে ডাকার একটা নির্দিষ্ট নিয়ম আছে। এক হচ্ছে ওয়েটিং লিস্ট থেকে ক্যান্ডিডেট তখনই ডাকা হয় যখন মেন প্যানেলের ক্যান্ডিডেটরা সিট ছেড়ে দেয়। এবার সিট ফাঁকা হয় কিভাবে প্রশ্ন আসতেই পারে। সেটা হচ্ছে প্রধানত তিনটি কারণে সিট ফাঁকা হতে পারে। এক হচ্ছে মেন প্যানেলের ক্যান্ডিডেট যদি অন্য কোনো ভালো চাকরিতে যুক্ত থাকার কারণে জয়েন না করে বা অ্যাবসেন্ট থাকে। আর দুই হচ্ছে যদি সে ভেরিফিকেশনে গিয়ে রিজেক্ট হয়ে যায়। আর তিন হচ্ছে অথবা সে যদি নিজের ইচ্ছায় সিট ছেড়ে দেয় বা অক আউট কিন্তু করে তাহলে। তাছাড়া তোমরা অনেকেই জানো, ঠিক আছে, যে এই দুর্নীতিগ্রস্ত প্যানেলে যদি আবার পরবর্তীকালে, যেহেতু আইনি জটিলতার মধ্যে এই প্যানেলটি এখনো টিকে আছে, যে এক্সপিরিয়েন্সে 10 নম্বর কেন দেওয়া হয়েছে, ঠিক আছে, এবং বিভিন্ন কারণে কিন্তু ঝুলে রয়েছে, এবং যারা এক্সপায়ারি প্যানেল নিয়ে এখন চরম কিন্তু উত্তেজনা শুরু হয়েছে। তাছাড়া এখন মহা আন্দোলন কিন্তু তোমরা শুনেছো যে এখন আন্দোলন কিন্তু প্রচন্ড পরিমাণে চলছে। এর ফলে সবাই যদি ঐক্যবদ্ধভাবে যদি হয় তাহলে কিন্তু এই প্যানেলের, মানছি যেটা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের আন্ডারে হচ্ছে, তবুও কিন্তু একটা সন্দেহজনক একটা থেকে যায়, ঠিক আছে। এবং অনেকে কিন্তু এখন বসে নেই, ঠিক আছে, বিভিন্ন প্রকারের চাকরিতে জয়েন করেছে, অনেকে কেন্দ্রীয় বিদ্যালয়ে আছে, ঠিক আছে, আরো অন্যান্য চাকরিতে কিন্তু জয়েন করেছে। কেউ হয়তো ব্যাংকিং এর ক্ষেত্রে আছে, তাছাড়া আরো হতে পারে কেউ হয়তো পুলিশের ক্ষেত্রে আছে, তারা হয়তো পোস্টিং ছেড়ে এখানে কিন্তু যোগদান করবে। কেন করবে? কারণ এখানে একটু সব চাকরির তুলনায় টিচিং লাইনে কিন্তু একটু বেনিফিট পাওয়া যায়, ঠিক আছে। মানছি এখানেও কিন্তু সময় দিতে হয়, কিন্তু একটু আরাম হলেও হয়, ঠিক আছে। আর তাছাড়া অনেকে কিন্তু প্রাইভেট স্কুলে কিন্তু পড়ায়, ঠিক আছে, তারাও কিন্তু এই নিয়োগে আসতে একটু ভয় খাচ্ছে। কেননা ওখানে যদি রিজাইন করে এবং এখানে যদি জয়েন করে নেয়, ঠিক আছে, আর পরবর্তীকালে যদি এই চাকরি হাতছাড়া হয়ে যায়, বিশেষ করে প্রাইমারি কিংবা আপার প্রাইমারিতে যারা আছো তাদের ক্ষেত্রে, যদি পরবর্তীকালে এই প্যানেল কোনো কারণবশত যদি আবার যদি কিছু কেস ঘটে যায় কিংবা আইনি জটিলতার মধ্যে এই প্যানেলটি রয়ে যায়, তাহলে কিন্তু তাদের একটা বড়সড় অংশ ক্ষতি হয়ে যাবে। এই কারণেই তারা এই প্যানেলে আসতে একটু ভয় খাচ্ছে, এবং অনেকেই কিন্তু রয়েছে, ঠিক আছে। এটার ফলে অনেকে কিন্তু জয়েন করবে না, তাই অনেক সিট কিন্তু ফাঁকা হবে, এবং এই যতগুলো সিট ফাঁকা হবে সেখানে কিন্তু ক্যাটাগরি ওয়াইজ ঠিক ততজনকেই সিরিয়াল অনুযায়ী ওয়েটিং লিস্ট থেকে কিন্তু ডাকা হবে। যারা প্রথম দিকে আছো, ঠিক আছে, বা রয়েছে, তারা কিন্তু প্রবল সম্ভাবনা রয়েছে তাদের চান্স পাওয়ার। কেন বলছি? কারণ হচ্ছে তোমাদের আগের ভিডিওতে আমরা বলেছি যে মাদ্রাসা সার্ভিস কমিশনের কম ভ্যাকেন্সি থাকা সত্ত্বেও যদি তোমাদের সেকেন্ড লিস্ট বেরোতে পারে তাহলে তোমাদের এত বড় নিয়োগ ডাব্লিউবি সেকেন্ড এসএলএসটি নিয়োগে কেন তোমাদের হবে না, তোমাদেরও কিন্তু দেখবে ডাকা হবে, ঠিক আছে, এবং সেকেন্ড লিস্ট বেরোবে। এবং তোমাদের কি মনে হয় অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। তাই যারা ওয়েটিং এ আছো তারা একদম চিন্তা করবে না, ঠিক আছে, এবং তোমাদের চান্স কিন্তু প্রবল। এবার চলে আসি ভেরিফিকেশন রিজেকশন লিস্টের ছবি। এই যে বললাম, একটু আগে বললাম, ঠিক না, যে ভেরিফিকেশনে রিজেক্ট হলে সিট ফাঁকা হয়। তোমাদের মনে নিশ্চয়ই প্রশ্ন আসছে যে ভেরিফিকেশনে বাদ দেয় কেন। অনেকেই তো ভাবছো যে দাদা আমার নামের বানানে ভুল আছে, বাবার নামে স্পেস নেই, বা জেরক্স নিতে ভুলে গেলে কি বাদ দিয়ে দেবে। শোনো, দেখো, একাদশ দ্বাদশে ভেরিফিকেশনের লিস্টটা কিন্তু আমি খুব ভালোভাবে অ্যানালাইসিস করেছি, ঠিক আছে। সেখানে টোটাল 1327 জনকে কিন্তু বাদ দেওয়া হয়েছিল, কিন্তু জানলে অবাক হবে যে ছোটখাটো কোনো সিলি মিস্টেকের জন্য এসএসসি কাউকে বাদ দেয়নি। নামের বানান ভুল বা সিগনেচার না থাকার জন্য একটা ক্যান্ডিডেটও বাতিল হয়নি। তাই এই ছোট সমস্যাগুলো নিয়ে অযথা কিন্তু ভয় পেও না, ঠিক আছে। তাছাড়া তোমাদের মনে যদি কিছু প্রশ্ন থাকে তো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবে না, ঠিক আছে। আমি প্রত্যেকটা কমেন্ট পড়ি এবং সঠিক তথ্য নিয়ে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি। তাহলে ওই 1327 জনকে বাদ দিল কেন? দেখো, বাতিল হওয়ার বড় সড়ো কারণগুলো হলো, এক হচ্ছে নন বিএড পাস করে গেছে কিন্তু ভ্যালিড বিএড ডিগ্রি নেই, ঠিক আছে। আর দুই হচ্ছে সাবজেক্ট সিলেকশন, ফর্ম ফিল আপের সময় পিজি টিচার হবে, ঠিক আছে, নাকি কোন সাবজেক্টের
টিচার হবে সেটাই কিন্তু সিলেক্ট করেনি, ভাবো একবার। আর 3 হচ্ছে ওভারএজ, মানে এসএসসির রুলস অনুযায়ী ফর্ম ফিল আপের ডেটে যাদের বয়স পেরিয়ে গেছিল, ঠিক আছে, তাদের বাদ দেওয়া হয়েছে। এই 3টি মুখ্য কারণ রয়েছে যাদেরকে এই প্যানেল থেকে বাতিল করা হয়েছে, ঠিক আছে, এবং বাদ দেওয়া হয়েছে। তোমরা বুঝতে পারছো এবং তোমরা অ্যানালাইসিস করলেও কিন্তু জানতে পারবে। এবার চলে আসি যে ক্যাটাগরি এবং প্যারা টিচার মার্কসের নিয়ে, যেটা তোমাদের অনেকের মনে কিন্তু প্রশ্ন যে সবচেয়ে বেশি ক্যান্ডিডেট ফেসেছে ক্যাটাগরি সার্টিফিকেটে। অনেকেই ইডব্লিউএস বা ওবিসি সিলেক্ট করে, ঠিক আছে, কম কাট অফ নম্বরে পাস করেছিল, ঠিক আছে, কিন্তু ভেরিফিকেশনের দিন তারা সঠিক ডেটের আগে ইস্যু করা ভ্যালিড সার্টিফিকেট দেখাতে পারেনি। তাই এসএসসি তখন তাদের জেনারেল ক্যান্ডিডেট হিসেবে ধরেছে, কিন্তু জেনারেলে তো কাট অফ অনেক বেশি, তাই জেনারেলের কাট অফ নম্বর ক্লিয়ার করতে না পারায় তারা সোজা রিজেক্ট হয়ে গেছে। আর একটা কারণ হলো যে এক্সপিরিয়েন্সে 10 নম্বর, ঠিক আছে, অনেকেই প্যারা টিচার হিসেবে 10 নম্বর বেশি পেয়েছিল, কিন্তু ভেরিফিকেশনে দেখা গেল যে তারা সেই নম্বরের যোগ্য নয়, ঠিক আছে। ওই 10 নম্বর মাইনাস করার পর যখন তাদের টোটাল নম্বর কাট অফের নিচে নেমে গেছে তখন তাদের বাতিল করা হয়েছে। এটাও একটা মুখ্য কারণ রয়েছে এবং তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে যে আরো যদি কিছু কারণ রয়ে থাকে তো অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না, ঠিক আছে। এটাও একটা মুখ্য কারণ কিন্তু রয়েছে। এবার চলে আসি সেই প্রসঙ্গে যেটা হচ্ছে মহা আন্দোলনের কি ছবি এখন, ঠিক আছে, তো সেটা এখন কি আপডেট। তো এবার আসি বর্তমান পরিস্থিতির একটু খুব সেন্সিটিভ টপিকে, যেটা হচ্ছে মহা আন্দোলন। তোমরা জানো যে রাস্তায় বসে দিনের পর দিন চাকরি প্রার্থীরা হকের লড়াই কিন্তু লড়ছে। তাদের মূল দাবিগুলো কি? প্রথমত, নিয়োগ প্রক্রিয়ায় 100% স্বচ্ছতা আনতে হবে। আর দ্বিতীয়ত, যারা যোগ্য তাদের দ্রুত জয়েনিং করাতে হবে। আর তৃতীয় এবং সবচেয়ে বড় দাবি, অবিলম্বে থার্ড এসএলএসটি নোটিফিকেশন প্রকাশ করতে হবে। এটাই কিন্তু সবচেয়ে একটা মুখ্য কারণ যে এখনো আন্দোলন চলছে। এখনই যদি বলা হয় এবং অফিসিয়াল আপডেটে দিয়ে দেওয়া হয় যে থার্ড এসএলএসটির জন্য 10,000 ভ্যাকেন্সি, 20,000 ভ্যাকেন্সি কিংবা 25,000, 30,000 ভ্যাকেন্সি, যদি একটা ভ্যাকেন্সি বলে দেওয়া হয়, ন্যূনতম যদি 10,000ও বলে দেওয়া হয়, তাও কিন্তু এটা সবাইকে স্বস্তি দেবে যে হ্যাঁ, এটা পরবর্তীকালে এর পরের ধাপে কিন্তু 10,000 ভ্যাকেন্সি কিংবা তোমরা জানো যে 15,000 ভ্যাকেন্সির একটা অফিসিয়ালি নয়, একটা নিউজ পেপারে কাটিং থেকে কিন্তু এসেছিল। সেই টাইপের যদি নোটিফিকেশন দিয়ে দেওয়া হয় যে এই তারিখে আমরা এক্সাম নেব, তাহলে কিন্তু সবার মাথা কিন্তু ঠান্ডা হয়ে যাবে এবং তারাও একটা সুযোগ পাবে, ঠিক আছে, এবং তারাও কিন্তু আর আন্দোলনের দিকে যাবে না। এটাও কিন্তু একটা মুখ্য কারণ রয়েছে। আর তাছাড়া এক্সপায়ারি প্যানেল নিয়েও কিন্তু ক্যান্সেল করার দাবিতে আন্দোলন কিন্তু করা হচ্ছে। এখন আশা করছি সেটা সুপ্রিম কোর্টে হয়তো ঝুলে আছে, ঠিক আছে, সেই কেসটা। এবার চলে আসি যে অনেকে আমাকে মেসেজ করে জিজ্ঞেস করছে এবং তোমরা অনেকে তোমাদের মনে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে ভোটের পর কি সত্যিই থার্ড এসএলএসটি বেরোবে। দেখো, রাজ্যের স্কুলগুলোতে কিন্তু প্রচুর ভ্যাকেন্সি রয়েছে। সরকার যে দলেরই থাকুক না কেন, স্কুল চালাতে গেলে শিক্ষক লাগবেই, তাই থার্ড এসএলএসটি বেরোবে, এটা কিন্তু নিশ্চিত। তাছাড়া তোমরা জানো যে 10টি বছর কিন্তু এক্সাম হয়নি, ঠিক আছে। সবার কিন্তু এখন এই চিন্তাই আর রয়েছে যে 10 বছর এক্সাম হয়নি, প্লাস এখানে কিন্তু ফ্রেশারদের জন্য মাত্র 10,000 ক্যান্ডিডেটকে নেওয়া হয়েছে, বিশেষ করে 2025-এ। বলবে কি করে? কেননা যদি এক্সপিরিয়েন্সে 10 নম্বর নিয়ে তারা যদি সবাই এই প্যানেলে ঢুকে যায় তাহলে 26,000 ঢুকে যাবে। আচ্ছা ঠিক আছে, 26,000 নয়, ঠিক আছে, কমসে কম 23,000 তো ঢুকবে। আচ্ছা 20,000 তো ঢুকবে। আর ভ্যাকেন্সি কত ছিল? প্রায় এদিকে 12,000 আর ওদিকে 1,000, এটাই সামথিং 35,000-এর কাছাকাছি। তো মোটামুটি 12-13,000 জন কিন্তু নতুন ভ্যাকেন্সিতে নতুন ফ্রেশাররা কিন্তু জয়েন করেছে। তোমরাও সেটা বুঝতে পারছো। তার মানে 10 বছরে কতগুলো ভ্যাকেন্সি বেরিয়েছে ফ্রেশারদের জন্য? মাত্র 12,000 জনের, ঠিক আছে। এই কারণে কিন্তু আমি বলবো যে থার্ড এসএলএসটি অতি শীঘ্রই একটা নোটিফিকেশন বের করা দরকার। তোমাদের কি মনে হয় অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। তবে ভোটের আগে যেহেতু অনেক আইনি জটিলতা এবং কোড অফ কন্ডাক্ট থাকে, তাই ভোটের পর পরিস্থিতি একটু স্বাভাবিক হলেও এই নতুন নোটিফিকেশন কিন্তু আসার প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে। আর তোমরাও দেখতে পাবে যে 1.5 বছর থেকে 2 বছরের মধ্যেই কি তোমাদের আরেকটা নোটিফিকেশন কিন্তু বেরোবে। এবং তোমাদের কি মনে হয় সত্যিই কি থার্ড এসএলএসটি নেওয়া হবে? সেটাও কিন্তু জানাবে কমেন্ট বক্সে। এবার চলে আসি সবচেয়ে চর্চিত প্রশ্ন, যেটা হচ্ছে যদি ভোটের পর রাজ্য সরকার চেঞ্জ হয়ে যায় তাহলে কি তোমাদের এই প্যানেলের ওপর কোনো প্রভাব পড়বে? প্যানেল কি বাতিল হয়ে যাবে? দেখো, একটা কথা পরিষ্কার ভাবে মাথায় ঢুকিয়ে নাও, এই নিয়োগ প্রক্রিয়া এবং প্যানেল পুরোটাই কিন্তু মহামান্য আদালতের কিন্তু কড়া নজরদারিতে কিন্তু হচ্ছে। এটা কোনো রাজনৈতিক দলের পাড়ার টুর্নামেন্ট কিন্তু নয়, বুঝতে পারছো তো? যে সরকার বদলালে যে নিয়ম বদলে যাবে তা কিন্তু নয়। কোর্টের আন্ডারে যে প্যানেল তৈরি হয় তার একটা আইনি বৈধতা থাকে, তাই সরকার পরিবর্তন হলেও কোর্টের অর্ডার ছাড়া এই প্যানেল বাতিল হওয়ার কোনো জায়গাই নেই। যারা যোগ্য, যারা লিগ্যাল ভাবে এই প্যানেলে জায়গা করে নিয়েছে, তাদের চাকরি কেউ আটকাতে পারবে না, ঠিক আছে। তাই এই সব গুজবে কিন্তু কান দিয়ে নিজেদের প্রেসার কিন্তু বাড়িও না, ঠিক আছে। কোনো চিন্তার কোনো কারণ নেই, ঠিক আছে। তোমাদের এই নিয়োগ সুষ্ঠুভাবেই কিন্তু পার হবে। এবং তাছাড়া তোমাদের কি মতামত? তোমাদের যদি এর অপোজিট যদি মতামত থাকে তো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবে না, ঠিক আছে। আজকে এই পর্যন্ত। আশা করি আজকের এই ভিডিওতে তোমাদের সমস্ত কনফিউশন দূর করতে পেরেছি এবং ওয়েটিং লিস্ট থেকে কেন ডাক পাবে সেটাও তোমাদের সামনে ক্লিয়ার। এবং ভেরিফিকেশনে যারা আছো এবং সামান্য ত্রুটির কারণে যেটা নামের ভুল কিংবা অন্য কারণবশত, তাহলে যেহেতু অ্যাফিডেভিট যদি তোমরা বানিয়ে রাখো তাহলে কিন্তু প্রবলেম হবে না, ঠিক আছে। এটা তোমাদেরকে জানিয়ে রাখলাম। আর থার্ড
RSLST এবং প্যানেলের নিরাপত্তা নিয়ে আমি একদম লজিক দিয়ে তোমাদের কিন্তু আজকে বুঝিয়ে দিলাম, ঠিক আছে। এবং তাছাড়া একটা কমেন্টের কিন্তু রিপ্লাইও দিয়ে দিলাম, যেটা আগের ভিডিওতে কিন্তু একজন করেছিল, ঠিক আছে। আর তাছাড়া ছোটখাটো ভুলের জন্য একদম ভয় পাবে না, নিজের ডকুমেন্টস গুলো কিন্তু ঠিক মতো রেডি রাখো। এবং তোমাদের যদি প্যানেল বা ভেরিফিকেশন নিয়ে আরো কোনো স্পেসিফিক প্রশ্ন থাকে বা এই আন্দোলন নিয়ে তোমাদের কি মতামত, সেটা কিন্তু নিচে কমেন্ট বক্সে আমাকে জানাতে ভুলবে না এবং অবশ্যই জানাবে, ঠিক আছে। আমি চেষ্টা করব তোমাদের সবার রিপ্লাই দেওয়ার, ঠিক আছে। বা দরকার পড়লে সেটা নিয়ে আলাদা করে ভিডিও বানিয়ে দেবো, ঠিক আছে। এবং ভিডিওটা যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে তোমার সেই সব বন্ধুদের সাথে শেয়ার করো, যাতে যারা এই মুহূর্তে খুব টেনশনের মধ্যে রয়েছে এবং ওয়েটিং থেকে যারা আছো, আমরা কি ডাক পাবো কি পাবো না, তাদের মধ্যে অনেকেই চিন্তায় আছে, তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রচন্ড পরিমাণে শেয়ার করে দাও, যাতে তারাও এই ইনফরমেশনটা পেয়ে উপকৃত হতে পারে এবং তারা এই দুশ্চিন্তা থেকে মুক্ত হতে পারে, ঠিক আছে। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। থ্যাংক ইউ, পাশে থেকো, সুস্থ থেকো।